সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আরো আশা করছি যে তোমরা সকলে এই করোনার দুর্যোগকালীন সময়ে সকলে নিয়মিত পড়াশোনা করছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তোমার মৎস্য যে অধ্যায়টি আছে তার অনুধাবনের বাকি অংশগুলো সম্পর্কে যে কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে বোর্ডে বিভিন্ন সময় এসেছে এবং কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে আজকে আলোচনা করবো। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায় এবং যাওয়ার আগে বরাবর মতো যেই কথাটা করি হচ্ছে কি অবশ্যই তোমরা ভিডিওগুলো তোমাদের প্রয়োজনীয় বন্ধুদের সাথে শেয়ার করবে এবং হচ্ছে কি চ্যানেলটিকে প্রয়োজন মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। তো গত ক্লাসে আমরা কয়েকটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই মনে আছে। যে গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম কোশ্চেনগুলো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেই ভিডিওটি আশা করছি তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমরা মৎস্য চাষ অধ্যায়ে আরো যে কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব, যে কোশ্চেনগুলো প্রায় আসে। চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো। দেখো বিভিন্ন সময় এসেছে। তো দেখো যে চিংড়ি চাষ কেন লাভজনক, যে আমরা জানি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং মাটি এবং যে পানির গুণাগুণ সেটা চিংড়ি চাষের জন্য খুবই উপযোগী। তাহলে উপকূলীয় অঞ্চলের মাটি এবং পানি দুটোই কি চিংড়ি চাষের জন্য খুবই উপযোগী। উপকূলীয় এলাকা ছাড়াও আমাদের এদেশে তোমার হচ্ছে অভ্যন্তরীণ যে তোমার বদ্ধ এবং যে মুক্ত জলাশয় আছে, সেই বদ্ধ এবং মুক্ত জলাশয়গুলো কি গলদা চিংড়ি চাষের জন্য কিন্তু বেশ অনুকূল। তো আমরা গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি সম্পর্কে আগে জেনে আসছি। তো এখানে কি হয়, এখানে তো প্রাকৃতিক উৎস থেকে সহজেই চিংড়ি পোনা সংগ্রহ করা যায়। আবার তোমার উপকূলীয় অঞ্চলে কি হয় যে স্বল্প মূল্যে কিন্তু যে বাগদা এবং গলদা আছে, এই বাগদা গলদার পোনাগুলো পাওয়া যায় উপকূলীয় অঞ্চলে। কৃষক পর্যায়ে কি হয় যে ক্ষুদ্রায়নে এবং হচ্ছে কি যে অল্প জায়গায় এবং স্বল্প ব্যয়ে চিংড়ি খামার করা কিন্তু যায়। তো গলদা চিংড়ির সাথে আবার কি করা যায়, কার্প জাতীয় যে মাছগুলো আছে অর্থাৎ মিশ্র মাছ, তাহলে এই মিশ্র মাছ চাষ করা কিন্তু অধিক লাভজনক। তাহলে আমরা গলদা চিংড়ির সাথে আবার কি করতে পারবো, যে কার্প জাতীয় যে মাছ আছে সেটাও কিন্তু চাষ করতে পারছি। তো উপকূলীয় এলাকার বহু লোক একই জমিতে তোমার বছরে একবার ধান উৎপাদন করছে, আবার কি করছে একবার চিংড়ি চাষ করছে। বিশেষ করে এগুলো কোথায় হচ্ছে, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে কি হয় তোমার এই ধান খেতে চিংড়ি চাষে কিন্তু উচ্চ সম্ভাবনা রয়েছে। তো এইভাবে হচ্ছে তোমার দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চিংড়ি মাছের প্রচুর চাহিদা রয়েছে এবং মূল্য বৃদ্ধি কি হচ্ছে যে এই দেশের চিংড়ি চাষের সম্প্রসারণকে আরো বেশি ত্বরান্বিত করছে। ফলে বাংলাদেশের চিংড়ি চাষ অত্যন্ত একটা লাভজনক শিল্প হিসেবে কিন্তু পরিচিতি লাভ করছে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে চিংড়ি চাষটা কেন লাভজনক, যে একই সাথে চিংড়ি চাষের সাথে আমরা বিভিন্ন ধরনের মাছগুলো চাষ করতে পারছি এবং এজন্যই কিন্তু হচ্ছে গিয়ে কি যে চিংড়ি চাষটা খুব লাভজনক। তাছাড়া আমাদের দেশে আমি অনেককেই দেখেছি যে চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, যে মাছটাতে কোনো কাটা নাই। হ্যাঁ, এই জন্য কিন্তু অনেকে এই জিনিসটাকে পছন্দ করে। তো আমরা দেখে নিলাম চিংড়ি চাষ কেন লাভজনক। এবার হচ্ছে আরেকটা কোশ্চেন, ফাইটোপ্লাঙ্কটন মাছের কোন ধরনের খাবার? ফাইটোপ্লাঙ্কটন, তো আমরা এটা জানি যে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে মাছের কি খাবার, প্রাকৃতিক খাদ্য। এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে এসছে। তো পানিতে মাছের খাদ্য হিসেবে প্রাকৃতিক ভাবে জন্মানো আণুবীক্ষণিক যে উদ্ভিদ ও প্রাণী কণা আছে এদেরকে বলা হচ্ছে একত্রে প্লাঙ্কটন। আণুবীক্ষণিক উদ্ভিদ এবং প্রাণী কণা কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা। ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা।
ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদনের আধিক্যের উপরে কি হচ্ছে, তোমার মাছের উৎপাদনটা হচ্ছে নির্ভর করছে। এরপরে আমাদের আরেকটা আমরা দেখি যে চিংড়িকে হচ্ছে গিয়ে নিশাচর প্রাণী কেন বলা হচ্ছে। ঠিক আছে, তো চিংড়িকে মাছের, আচ্ছা এখানে হচ্ছে কি সংক্ষিপ্ত জ্ঞান লেখা আসলে এটা তো অনুধাবন কোশ্চেনে কিন্তু আসে। হ্যাঁ, এটা হচ্ছে হয়তো এখানে ভুলে চলে আসছে এটা। তো আমরা দেখি যে চিংড়িকে নিশাচর কেন বলা হয়, এটা হচ্ছে জ্ঞানমূলক থাকে এই কোশ্চেনটা, আবার হচ্ছে তোমার অনুধাবনও কিন্তু থাকে। তো চিংড়ির যে চোখ আছে, চিংড়ির চোখের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের কারণে কি হয়, তোমার দিনের আলোতে এরা খাদ্য শনাক্ত করতে পারে না। তাহলে চিংড়ি মাছ কি করে, যে চোখের যে বৈশিষ্ট্য আছে তার কারণে দিনের আলোতে সে খাদ্যটাকে শনাক্ত করতে পারে না। তাই চিংড়ি কি করে, আশ্রয়স্থলে থাকে, থেকে প্রধানত রাতে খাদ্য গ্রহণের জন্য বের হয়, এই জন্য এদেরকে বলা হয় নিশাচর প্রাণী। আর এরা সাধারণত সন্ধ্যার দিকে খাদ্য সরবরাহ করে থাকে। এরপর হচ্ছে মাছের অর্থনৈতিক গুরুত্ব, এটা আমি হচ্ছে তোমাদের অনেক বড় করে একটা লেকচারে বলেছি। তো এখানে দেখো আমার ক্ষুদ্র ক্ষুদ্র করে বলা আছে যে মাছ হচ্ছে আমিষের চাহিদা পূরণ করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং হচ্ছে তোমার ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। তো এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। খাদ্য এবং পুষ্টির উৎস হিসেবে মাছ দেহের আমিষে আমাদের যেটা আছে প্রোটিন, সেই চাহিদাটা মেটানোর সাথে সাথে অন্যান্য যে উপাদানগুলো আছে, তোমার স্নেহ পদার্থ, শর্করা, খনিজ লবণ এবং ভিটামিনের যে অভাব সেটাকে পূরণ করে। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, অর্থাৎ বাংলাদেশে তোমার যে মোট জনসংখ্যার এখন বর্তমানে 11 ভাগ লোক হচ্ছে তোমার মাছ উৎপাদন, আহরণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের সাথে কিন্তু জড়িত আছে। তো মৎস্য সেক্টরে সংশ্লিষ্ট এই জনগোষ্ঠী প্রায় 14 লক্ষ নারী, যা দেশের মোট জনসংখ্যার 1%। এছাড়া জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে, যে বাংলাদেশের অর্থনৈতিক সমিতি 2016 আছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান ছিল 3.65%, যা কৃষি খাতে ছিল তোমার 28 হচ্ছে তোমার 8.4। তাহলে এই যে 23.84, এর মধ্যে হচ্ছে 3.65 হচ্ছে কি মাছ উৎপাদনের অবদান ছিল। এছাড়া দেশের রপ্তানি আয়ে প্রায় 2.01% আসে হচ্ছে তোমার এই মৎস্য এবং মৎস্যজাত রপ্তানি থেকে। তো আমরা অল্প করে জেনে নিলাম কি, যে আমাদের মাছের হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। এবার হচ্ছে কি আরেকটা কোশ্চেন দেখো যে কি আসে আমাদের, সেটা হচ্ছে কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ব্যাখ্যা করো। তো এটা আমরা দেখে আসি আরো একবার, যে বিভিন্ন কারণে মাছ রোগাক্রান্ত হতে পারে, যেমন বিভিন্ন অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। এগুলোর কারণে কি হয়, যে এরা হচ্ছে এককোষী পরজীবী। এই আক্রান্ত যেগুলো আছে, যে এই কোষীগুলো হচ্ছে গিয়ে তোমার এই পরজীবীগুলো হচ্ছে কি করে, মাছের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে আক্রমণ করে, ধীরে ধীরে কি করে মাছের তোমার যে কার্যক্ষমতা সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। তো পানির যে পরিবেশগত বিপর্যয় আছে, অর্থাৎ হচ্ছে পানি দূষণ, তারপরে পানি দূষণ হলে সেখানে অটোমেটিক কি হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে। তারপর হচ্ছে তোমার বেশি করে যে আমরা যে অ্যামোনিয়া গ্যাস নির্গত করছি, বেশি কার্বন ডাই অক্সাইড, এই জিনিসগুলো তাপমাত্রা এগুলো কি করছে, যে পানিটার পরিবেশকে হচ্ছে নষ্ট করে ফেলছে। ফলে পুকুরের তলদেশে আবার আরো কি কি কারণ হতে পারে, পুকুরের তলদেশে যদি অধিক বেশি অধিক যদি জৈব তলানি জমা হয়ে যায়, সেখানে তোমার হচ্ছে তখন সেখান থেকে জৈব তলানি থেকে বিষাক্ত গ্যাস উৎপাদন হয়। তো এই বিষাক্ত গ্যাস উৎপাদন করেও কিন্তু মাছকে কি করতে পারে, রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের মৎস্য চাষের অনুধাবনের আজকে ছিল এতটুকুই আলোচনা। তো এই কোশ্চেন গুলো হচ্ছে বরাবর আসে, এবং হচ্ছে গিয়ে তোমরা একটু বই থেকে দেখে নিবে, আর আলোচনাগুলো একটু গল্পের মতো করে শুনে নিবে, দেখবে যে খুব সহজ হয়ে গেছে বিষয়গুলো, এমনিতেই খুব সহজ। তারপর যদি তোমরা একবার শুনে নাও, দেখবে যে খুব সহজ হয়ে গেছে। তো আগামী পর্বে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম।